আমরা যখন কোনো একটা রিডিং প্যাসেজ সলভ করতে যাব, এটা মূল পরীক্ষায় হোক বা বাসায় প্র্যাকটিস করার সময় হোক, সবসময় আমাদের ফোকাসটা থাকবে সবার আগে স্টেপ 1 হিসেবে ফোকাসটা থাকবে আমাদের শিরোনাম বা হেডিং। শিরোনাম পরেই বুঝে নিতে হবে যে আসলে আমাদের প্যাসেজের প্রতিপাদ্য বিষয় কি, মূল বিষয় কি। এখানে দেওয়া আছে ফ্যাশন অ্যান্ড সোসাইটি, সমাজ এবং ফ্যাশন, এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। তাহলে বোঝা যাচ্ছে সমাজ এবং সমাজের সাথে জড়িত ফ্যাশনের বিষয়টা নিয়ে পুরো প্যাসেজে আলোচনা করা হবে। এরপর প্যাসেজটা না পড়ে সরাসরি আমরা চলে যাব প্রশ্নে। দেখবো যেহেতু আমাদের প্যাসেজের মূল উদ্দেশ্যই হচ্ছে প্রশ্নের উত্তর দেয়া, সেহেতু আমাদেরকে আগে প্রশ্নটা ভালো করে বুঝে নিতে হবে প্যাসেজ পড়ার আগে। তো প্রথমে দেখা যাক কি লেখা আছে, কোয়েশ্চেন্স 4 to 8। 4 to 8 মানে আমাদের এখানে 8 minus 4 equals 4 plus 1, তার মানে 5। 5টা প্রশ্ন আছে। Complete the following table on the early history of fashion. Early history মানে শুরুর দিকের ইতিহাস। আর্লি মানে শুরুর দিকের হিস্ট্রি মানে ইতিহাস অফ ফ্যাশন, ফ্যাশনের শুরুর দিকের ইতিহাস। তাহলে ফ্যাশনের শুরুর দিকের ইতিহাস নিয়ে নিচের যে ছকটা পূরণ করতে হবে using words and phrases from the box below. এর আগে যে প্যাসেজ গুলো ছিল সেখানে আমরা ওয়ার্ডস গুলো ব্যবহার করেছি ফ্রম দ্য টেক্সট, কিন্তু এখানে ফ্রম দ্য টেক্সট আনসারটা দিলে হবে না, এখানে লিখতে হবে আনসারটা কোত্থেকে, ফ্রম দ্য টেক্সট বিলো। এই যে এখানে যেগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলোই, এই ফ্রেজগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে, প্যাসেজ থেকে লিখলে হবে না। তারপর দেওয়া আছে রাইট দি অ্যাপ্রোপ্রিয়েট লেটার A to J on your answer sheet। তাহলে আবার এই পুরো শব্দ বা শব্দগুচ্ছগুলো লিখে ফেললেও কাজ হবে না, এইখানের সাথে করেসপন্ডিং যে A B C D E F G H আছে এগুলোই আমাকে লিখতে হবে। তাহলে বুঝতে পারলাম যে এখানে একটা নিচে একটা ছক দেওয়া আছে, সেই ছক থেকে সেই ছকটাকে পূরণ করতে হবে এই প্রদত্ত অপশনগুলো থেকে, অপশনগুলো দিয়েই। তো টেবলের ক্ষেত্রে আমরা সবসময় যে কাজটা করব সেটা হচ্ছে সবার আগে আমরা কলামটা দেখব, কলাম হেডিং। এখানে কলাম হেডিং দেওয়া আছে পিরিয়ড। পিরিয়ড মানে আমরা আমল, যুগ, সময়, পাল আমল, সেন আমল, মোগল আমল আমরা যেরকম বলি এরকম সে পিরিয়ড মানে হচ্ছে সেরকম একটা আমল। আমলের প্রথমটা দেওয়া আছে আর্লিয়েস্ট টাইমস, দ্বিতীয়টা দেওয়া নেই, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তৃতীয়টা হচ্ছে 14th সেঞ্চুরি। আর্লিয়েস্ট টাইমস এবং 14th সেঞ্চুরির মাঝামাঝি একটা টাইম, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এবার সেকেন্ড কলাম যদি আমরা দেখি, কলাম হেডিং দেওয়া আছে ক্লোদিং বিহেভিয়ার, কাপড় পরার, হ্যাঁ, চালচলন বা আচার আচরণ, মানে কোন ধরনের কাপড় পরা হতো, আর্লিয়েস্ট টাইমসে কি পরা হতো। তারপর যে টাইমটা দেওয়া নেই সেখানে কিন্তু একটা তথ্য দেওয়া আছে যে এই টাইমটাতে, এই আমলটাতে সিম্পল আনচেঞ্জিং স্টাইলস, যে ক্লদিং বিহেভিয়ারটা ছিল সিম্পল এবং আনচেঞ্জিং স্টাইলস, যে স্টাইলসগুলো চেঞ্জ হয়নি। 14th সেঞ্চুরি ক্লদিং বিহেভিয়ার আমাদের দেওয়া নেই। তাহলে আমাদের দুইটা ক্লদিং বিহেভিয়ার বের করতে হবে, একটা আর্লিয়েস্ট টাইমসের ক্লদিং বিহেভিয়ার আর একটা 14th সেঞ্চুরি ক্লদিং বিহেভিয়ার। সবার শেষে দেওয়া আছে টাইপস অফ ক্লোদিং ওয়ার্ন, মানে কোন ধরনের জামা কাপড় পরিধান করা হতো। ওয়্যার থেকে ওয়ার্ন পরিধান করা, ওয়্যার মানে পরিধান করা। টাইপস অফ ক্লোদিং, ক্লোদিং মানে কাপড় চোপড়, পরিধেয় বস্ত্র। ক্লথস মানে কাপড়, কিন্তু ক্লোদিং মানে কাপড় চোপড় অর্থাৎ পরিধেয় বস্ত্র। কি পরিধেয় বলতে পারি আমরা, কি কি পড়ছি, তো কোন ধরনের কাপড় চোপড় পরতো সেটা আমাদেরকে বের করতে হবে। পরিধান করা মানে হচ্ছে পরিধান করা ওয়্যার, ওয়্যারের পাস্ট পার্টিসিপল হচ্ছে ওয়ার্ন। স্কার্স এন্ড মাস্ক, স্কার্স মানে হচ্ছে দাগ, কাটা দাগ, বিশেষ করে কাটা দাগ। মাস্ক মানে মুখোশ। তো আর্লিয়েস্ট টাইমসে কাটা দাগ এবং মুখোশ পরতো,
পরবর্তী 5 নাম্বার যেটা একটা টাইম আমন, সেটা আমাদের জানা নেই, তখন কি পড়তো এবং 14th সেঞ্চুরিতে কি পড়তো, এই বিষয়টা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে একটা পিরিয়ড বের করতে হবে আর্লিয়ার টাইমস এবং 14th সেঞ্চুরির মাঝামাঝি পিরিয়ডটার নাম কি। ক্লদিং বিহেভিয়ার বের করতে হবে যে আর্লিয়েস্ট টাইমস এর ক্লদিং বিহেভিয়ার কিরকম ছিল, 14th সেঞ্চুরি ক্লদিং বিহেভিয়ার কিরকম ছিল। আর সেদিক সবার শেষে আমাদের বের করতে হবে টাইপস অফ ক্লোদিং, কোন ধরনের জামা কাপড় পরতো। হ্যাঁ, এর মধ্যে আমাকে বের করতে হবে আর্লিয়েস্ট টাইমস এর পরে এবং 14th সেঞ্চুরির আগের জামা কাপড়টা কিরকম ছিল এবং 14th সেঞ্চুরির জামা কাপড়টা কিরকম ছিল। প্রশ্ন সম্পর্কে একটা ধারণা, স্বচ্ছ ধারণা আমরা পেয়ে গেছি। এবার আমরা সরাসরি চলে যাব প্যাসেজে। প্যাসেজ থেকে আমরা খুঁজে বের করব পিরিয়ড, ক্লদিং বিহেভিয়ার এবং টাইপস অফ ক্লোদিং। প্রথমেই দেওয়া আছে ইন অল সোসাইটিস দ্য বডি ইজ ড্রেসড। সব সমাজেই মানুষ কাপড় পরিধান করে, দেহটাকে কাপড় পরানো হয়, তার মানে সব সমাজে মানুষ কাপড় পরে। And everywhere dress and adornment play symbolic and aesthetic roles. সব জায়গায় জামা কাপড় এবং সাজসজ্জা, অ্যাডর্নমেন্ট মানে হচ্ছে সাজসজ্জা, সব জায়গায় জামা কাপড় এবং সাজসজ্জাটা প্লে সিম্বলিক মানে প্রতীকী, এন্ড ইস্থেটিক মানে নান্দনিক অর্থাৎ সৌন্দর্য, রোলস মানে ভূমিকা। তাহলে সব ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় কাপড়, জামা কাপড় পরা এবং সাজসজ্জা করার ব্যাপারটা প্রতীকী এবং নান্দনিক, অর্থাৎ প্রতীকের কারণে এবং সৌন্দর্যের কারণে মানুষ জামা কাপড় পরে এবং সাজসজ্জা করে। The color of clothing often has a special meaning. জামা কাপড়, the color of clothing, জামা কাপড়ের রংটাও একটা বিশেষ, has a special meaning, বিশেষ অর্থ বহন করে। A white wedding dress symbolizing purity. সাদা বিয়ের জামাটা দ্বারা বোঝানো হয়, সিম্বলাইজ মানে প্রতীক হওয়া, বোঝানো হয় পিউরিটি, পবিত্রতা। Black clothing indicating a remembrance for a dead relative. মৃত আত্মীয়ের, ডেড রিলেটিভ মৃত আত্মীয়ের স্মরণ, স্মরণ করা বা শোক বোঝানো হয়। তাহলে এখানে বোঝাচ্ছে যে প্রতিটি সমাজেই আসলে জামা কাপড় এবং সাজসজ্জা করার একটা প্রতীকী এবং নান্দনিক ভূমিকা রয়েছে। তার পরবর্তীতে প্রতীকী হিসেবে বলছে যে জামার রঙও একটা অর্থ বহন করে, যেমন বিয়ের সাদা জামা দ্বারা বোঝানো হয় পবিত্রতা, আর কালো জামা দ্বারা জামার কালো রং দ্বারা বোঝানো হয় কোনো মৃত ব্যক্তির স্মরণ, মৃত কোনো ব্যক্তিকে স্মরণ করা অথবা কোনো শোক। তো এখানে আমাদের পিরিয়ডটা আসেনি, ক্লদিং বিহেভিয়ারটা আসেনি, আমরা চলে যাব পরবর্তী প্যারাগ্রাফে। Uniforms symbolizes association with a particular profession. ইউনিফর্ম সিম্বলাইজ প্রতীক হিসেবে কাজ করে, অ্যাসোসিয়েশন মানে সম্পর্ক, উইথ পার্টিকুলার নির্দিষ্ট, প্রফেশন মানে পেশা। ইউনিফর্ম দ্বারা নির্দিষ্ট পেশার সাথে সম্পর্ক বোঝানো হয়। For many centuries, purple, the color representing royalty, was to be worn by no one else. For many centuries, অনেক শতক ধরে, কয়েকশো বছর ধরে পার্পল, বেগুনি কালারটা, the color representing royalty, যেটা রাজকীয়, রাজকীয় বোঝানো হয়
রিপ্রেজেন্ট মানে উপস্থাপন করা, রয়্যালটি মানে রাজকীয় ব্যাপার স্যাপার। বেগুনি রংটা রাজকীয় ব্যাপার স্যাপার বোঝানো হতো বিদায় was to be worn by no one else। এই জামাটা, এই রঙের জামা কেউ পরতে পারতো না। worn to be no one else, no one else অন্য কেউ পরতে পারতো না। রাজকীয় রং বিদায় এই রঙের জামা কাপড় রাজ পরিবার ছাড়া অন্য কেউ পরিধান করতে পারতো না। And of course, dress has always been used to emphasize the wearer's beauty. And of course, dress has always been used. জামাটাকে সবসময় ব্যবহার করা হয়েছে to emphasize, জোর দেওয়ার জন্য, the wearer's beauty, পরিধানকারীর সৌন্দর্যটাকে emphasize করার জন্য, জোর দেওয়ার জন্য বা তুলে ধরার জন্য। Although beauty has taken many different forms in different societies, যদিও এই সৌন্দর্যটা এক এক সমাজে এক এক ধরনের রূপ লাভ করে, এক এক ধরনের রূপ ধারণ করে বা এক এক ধরনের হিসেবে গণ্য করা হয়। তাহলে সোজা কথা, জামা পরিধানকারীর সৌন্দর্যটাকে তুলে ধরে, তবে এই সৌন্দর্যটা এক এক সমাজে এক এক রকম। তাহলে দেখো এখন সৌন্দর্যের দিকে চলে আসছে, সৌন্দর্যের ধরন সমাজে সমাজে ভিন্ন। In the 16th century in Europe's 16th century, for example, Flemish painters celebrated women with bony shoulders, protruding stomachs, and long faces. তাহলে এখানে ফ্লেমিশ পেইন্টার্স দ্বারা বোঝানো হয় যে সাউদার্ন নেদারল্যান্ডস ফ্ল্যান্ডার কান্ট্রির পেইন্টার্সদেরকে ফ্লেমিশ পেইন্টার্স বলে। সেলিব্রেট শব্দের তিনটা অর্থ আছে। সাধারণত আমরা যেটা ব্যবহার করে থাকি সেলিব্রেট, সেই শব্দের অর্থ হচ্ছে উদযাপন করা। We celebrate our anniversary. কিন্তু ফর্মালি সেলিব্রেট শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা বা ফুটিয়ে তোলা, কোনো কিছু ফুটিয়ে তোলা। বিশেষ করে কোনো লেখক, কোনো চিত্রশিল্পী, কোনো নাটক, কোনো গান, কোনো গায়ক, কবিতা ইত্যাদি কোনো কিছু ফুটিয়ে তুললে, প্রশংসা করলে সেটাকে আমরা বলি সেলিব্রেট। যেমন songs that celebrate the joys of romantic love, a movie that celebrate the life and work of Nelson Mandela. প্রশংসা করা বা ফুটিয়ে তোলা। তো এই ফ্লেমিশ চিত্রশিল্পীরা ফুটিয়ে তুলেছিল, প্রশংসা করেছিল উইমেন উইথ বোনি শোল্ডার্স, যাদের শোল্ডার গুলো বোনি মানে হাড় বের হয়ে আছে এরকম কাঁধ যাদের, প্রোট্রুডিং স্টোমাক্স যাদের, প্রোট্রুডিং মানে সামনের দিকে বের হয়ে থাকা, স্টোমাক্স পাকস্থলী, সামনের দিকে বের হয়ে থাকা এই ধরনের পাকস্থলী এবং কাঁধের হাড্ডি দেখা যায়, এই ধরনের মহিলাদেরকে প্রশংসা করতো বা ফুটিয়ে তুলতো। অ্যান্ড লং ফেসেস, তার মানে ফ্লেমিশ পেইন্টার্সদের কাছে সুন্দরী মহিলা বলতে বোঝাতো ওই সমস্ত মহিলারা যাদের কাঁধের হাড্ডি দেখা যেত এবং যাদের স্টোমাকটা বের হয়ে আসতো এবং যাদের চেহারা ছিল লম্বাটে। While অন্যদিকে women shave or pluck their hairlines to obtain the fashionable egg-domed forehead. অন্যদিকে women shaved or plucked their hairlines, তাদের চুলগুলো কামাই করে ফেলতো অথবা উপড়ে ফেলতো হেয়ারলাইন্স গুলো, to obtain যাতে করে তারা পেতে পারে the fashionable egg-domed forehead, মানে ডিমের মতো মানে বড় কপালটা দেখানোর জন্য, যেটা তাদের কাছে ফ্যাশনেবল ছিল। তার মানে ফ্লেমিশ
পেইন্টার্সরা যে সমস্ত মহিলাদের গলার মানে কাঁধের হাড় দেখা যেত, পেটটা বের হয়ে আসতো, মুখটা লম্বাটে, তাদেরকে সুন্দরী হিসেবে তুলে ধরেছে তাদের চিত্রশিল্পের মধ্যে। অন্যদিকে যে সমস্ত মহিলারা কপালের মাথার কপালের উপরের চুলগুলো কামাই করে ফেলতো অথবা উপড়ে ফেলতো, যাতে করে তাদের চেহারাটা ডিমের শেপের মতো দেখায়, ওইটাই ছিল তাদের কাছে ফ্যাশন। তাহলে ফ্যাশনটা এক এক সময় এক এক রকম, সেই জিনিসটা তুলে ধরার জন্য কিছু ফ্যাক্টস তুলে ধরলো লেখক। These traits are considered ugly by today's fashion. কিন্তু এই সমস্ত বৈশিষ্ট্যগুলো বর্তমানে দৃষ্টিকোণ থেকে কনসিডার্ড আগলি, কুৎসিত বলে ধরা হয়। টুডেস ফ্যাশন, বর্তমানের ফ্যাশনের দৃষ্টিকোণ থেকে এই বৈশিষ্ট্যগুলোকে আর ফ্যাশন হিসেবে ধরা হয় না, বরং ধরা হয় যে কুৎসিত। আগলি শব্দের অর্থ হচ্ছে কুৎসিত, কুৎসিত হিসেবে বিবেচনা করা হয়। The earliest forms of clothing seem to have been adornments such as body painting, ornaments, scarifications, tattooing, masks, and often constructing neck and waistbands. The earliest forms of clothing, earliest times এর কথা বলা হচ্ছে, seem to have been adornments. তাহলে ক্লোদিংটা ছিল আসলে adornments such as body painting, ornaments, scarifications অর্থাৎ দাগ কাটা, ট্যাটু আঁকা, মুখোশ পরা, often considered neck and waistbands, and often constructing neck and waistbands, কোমরে ব্যান্ড পরা এবং কাঁধে ব্যান্ড পরা, ঘাড়ে ব্যান্ড পরাটাকে তখন ফ্যাশন হিসেবে বিবেচনা করা হতো। তো এখান থেকে আমরা জানতে পারলাম যে earliest forms of clothing মানে পরিধেয় বস্তুর ধরনগুলো ছিল, seem to have been ছিল, মনে হচ্ছে যেন ছিল adornments। তাহলে এখানে আমাদের মূল শব্দ হচ্ছে adornments। তাহলে earliest forms of clothing টাই ছিল হচ্ছে adornments মানে সাজসজ্জা, such as body painting, গায়ে রং মাখা, ornaments, তাহলে গায়ে রং মাখা, বডি পেইন্টিং মানে গায়ে রং মাখা, অর্নামেন্টস মানে গয়নাগাটি করা, স্ক্যারিফিকেশন মানে গায়ে কাটাকাটি করা, কোনো কিছু দিয়ে কাটা, ট্যাটু আঁকা, মুখোশ পরা, মাস্ক, and often constructing neck and waistbands, কাঁধে বা গলার চারপাশে এবং কোমরের চারপাশে কোনো ব্যান্ড পরা। তাহলে এই হলো আমাদের মূল আনসার। আর্লিয়েস্ট টাইমস এর ক্লোদিং বিহেভিয়ার হচ্ছে adornments, আর এর মধ্যে স্কার্স মানে স্ক্যারিফিকেশন, মাস্ক মানে ওই যে মাস্ক দেওয়া আছে। তো আমাদেরকে মূল শব্দ বিহেভিয়ার হচ্ছে তাহলে adornments, সাজসজ্জা করা। তাহলে adornments সাজসজ্জার কথাটাকে সরাসরি এখান থেকে প্যাসেজ থেকে বসিয়ে দিলে হবে না, যেহেতু এখানে ইনস্ট্রাকশনে ছিল লিস্ট থেকে, ওদের দেওয়া লিস্ট থেকেই বের করতে হবে। তাহলে আমরা একটু লিস্টটা একটু পড়ে দেখি, লিস্টের সাথে মিলিয়ে দেখি যে কোনটার সাথে অ্যাডর্নমেন্ট শব্দটা যায়। অ্যাডর্নমেন্টস তো আনফ্যাশনেবল ক্লোথস থ্রোন অ্যাওয়ে, তাহলে অ্যাডর্নমেন্টস এর সাথে মানে আনফ্যাশনেবল কাপড় চোপড় ফেলে দেওয়ার কথাটা আসেনি। লুজ রোবস মানে ঢিলে ঢালা আলখাল্লা, এই কথাটাও আসেনি। ফিটেড ক্লোদিং একদম চাপা কাপড় চোপড়, এই কথাটাও আসেনি। র্যাপিডলি চেঞ্জিং স্টাইলস অ্যাপিয়ার, এই কথাটাও আমি যাই না। আপ টু দ্য 14th century, এটা তো হবেই না। ব্রাইটলি কালার্ড ক্লোদিং, ব্রাইটলি কালার্ড এর সাথে অ্যাডর্নমেন্ট সাজসজ্জার মিলে না। সিম্পল ডেকোরেশনস মানে হচ্ছে
সাজসজ্জা, তাহলে এটার সাথে যাই, সাজানো গোছানো। স্টাইলস বিগিন টু চেঞ্জ স্লোলি, এটা হবে না। 15 and 16th century হবে না। গ্রোথ অফ সিটি, শহরের গ্রোথ, এইটাও হবে না। তাহলে আমাদের বেস্ট আনসার হচ্ছে সিম্পল ডেকোরেশনস 1। তাহলে সিম্পল ডেকোরেশনস 1টাই হবে আমাদের আনসার। তাহলে আমাদের এই প্রশ্নের আনসার হবে জি। তাহলে তো 4 নং প্রশ্নের আনসার আমরা পেয়ে গেছি। 4 নং প্রশ্নের আনসার হবে জি। এবার আমাদের বাকি রইল হচ্ছে পিরিয়ড বের করা এবং আর্লিস্ট টাইমস এর পরের পিরিয়ডটা বের করা। সেই পিরিয়ডের কোন ধরনের কাপড় চোপড় পরা হতো। এখানে সিম্পল আনচেঞ্জিং স্টাইল, এটা অলরেডি দেয়া আছে, আমরা একটু পড়ি। মেনি অফ দিস রিফর্মড, বিকৃত, রিফর্মড, পুনরায় আকার সজ্জিত, আদারওয়াইজ মডিফাইড দ্য বডি। তাহলে এই সাজসজ্জাগুলো দেহের বিকৃতি ঘটাতো, অন্য ভিন্ন রূপ এনে দিত, অথবা দেহের একটা কোনো ধরনের পরিবর্তন ঘটাতো। The bodies of man and of children, not just those of women, were altered. শুধু যে মহিলাদের দেহের রূপ মানে বিকৃতি বা পরিবর্তন ঘটানো হতো তা না, পুরুষের এবং শিশুদের দেহেরও পরিবর্তন ঘটানো হতো। There seems to be a widespread human desire to transcend the body's limitations, to make it what it is by nature not. By nature, what it is not by nature. By nature তো দুটো কমার মাঝখানে বসানো হয়েছে। তাহলে প্রাকৃতিকভাবে দেহ যা নয় তাকে, the body's limitations, to make it what it is by nature not. এটা দেহ প্রাকৃতিকভাবে যেটা নয় সেটা করার জন্য দেহের সীমাবদ্ধতাটাকে ট্রান্সেন্ড, ভেদ করে যাওয়ার হিউম্যান ডিজায়ার, একটা কামনা ওয়াইড স্প্রেড, ব্যাপক ছিল। দেয়ার সিমস টু বি, তখন মানুষের নিজের দেহের সীমাবদ্ধতাকে ভেদ করে দেহ যাহা নয় তাহাতে পরিণত করার একটা ব্যাপক ইচ্ছা মানুষের মধ্যে ছিল। তো এরপর আমরা চলে যাব পরবর্তী প্যারাগ্রাফে। Dress in general seems then to fulfill a number of social functions. স্বাভাবিকভাবে জামা কাপড় মনে হচ্ছে যেন সিন্স দেন, মনে করা হতো তখন, টু ফুলফিল এ নাম্বার অফ সোশ্যাল ফাংশনস, কিছু সামাজিক কাজে, কিছু সামাজিক কাজে পূর্ণতা এনে দিত। তার মানে সোজা কথা, জামা কিছু সামাজিক কাজ করত। This is true of modern as ancient dress. This is true of modern as of ancient dress. প্রাচীন জামা যা করত বর্তমানের জামাও তার, জামার ভূমিকাও তা। তার মানে বর্তমানেও ড্রেস আমাদের কিছু সামাজিক ভূমিকা পালন করে। What is added to dress as we ourselves know it in the West is fashion. What is added to dress, ড্রেসে এই জামার সাথে যা কিছু জোড়া লাগানো হয়েছে, as we ourselves know, যেটা আমরা জানি, know it in the West, পশ্চিমাতে, is fashion. পশ্চিমা দেশগুলোতে জামার সাথে যে অতিরিক্ত জিনিসটা লাগানো হয়েছে সেই জায়গায় আমরা বলি ফ্যাশন, of which the key feature is rapid and continual changing of styles.
of which the key feature মূল বৈশিষ্ট্য হচ্ছে is rapid and continual changing of styles স্টাইলের দ্রুত এবং ক্রমাগত পরিবর্তন The growth of the European city in the 14th century saw the birth of fashionable dress. European city. The growth of European city. European শহরগুলোর পরিধি বাড়ার সাথে সাথে in the 14th century saw the birth of fashionable dress. Fashionable dress এর শুরু দেখা দিয়েছে। Birth মানে জন্মতে মানে শুরু। Previously, loose robes had been worn by both sexes, and the styles were simple and unchanging. তো এখানে দেখা যাচ্ছে previously আগে loose robes had been worn by both sexes, and the styles were simple and unchanging. Styles were simple and unchanging. এই কথাটা এখানে দেওয়া আছে। তাহলে আমাদের এখানে দেখতে হবে the growth of European city in the 14th century saw the birth of fashionable dress. Previously তার পূর্বে 14th century পূর্বে মানুষ loose robes ঢিলাঢালা আলখাল্লা had been worn by both sexes. নারী পুরুষ উভয়ই ঢিলাঢালা আলখাল্লা পরতো। তাহলে সিম্পল এন্ড আনচেঞ্জিং স্টাইলের জামাটা হবে কি লুজ রোবস। তাহলে আমরা দেখব লুজ রোবস কথাটা কোথায় আছে। এটার সাথে মিলানোর জন্য আমরা এখন লিস্ট একটু দেখব। তাহলে এখানে আগে আমরা একটু দেখি যে 14th সেঞ্চুরি আর এটা হচ্ছে আর্লিয়েস্ট টাইমস। তো আমাদের এখান থেকে যেটা প্রিভিয়াসলি the growth of এখানে বলছে the growth of European city in the 14th century saw the birth of fashionable dress. Fashionable dress শুরুই হচ্ছে 14th century থেকে। তার মানে 14th century থেকেই আমাদের ফ্যাশনেবল ড্রেসের শুরু এবং প্রিভিয়াসলি তার মানে 14th century আগ থেকে লুজ রোবস had been worn by both sex নারী পুরুষ উভয়ই লুজ রোবস পরতো। তাহলে এখানে সিম্পল আনচেঞ্জিং স্টাইলস এর টাইপস অফ ক্লোদিংটা হবে লুজ রোবস, কিন্তু সময়টা কখন 14th century আগ পর্যন্ত। তাহলে আমাদেরকে এখানে দেখতে হবে 14th century আগ পর্যন্ত সময়কালটা এবং আর এখানে দেখতে হবে লুজ রোবস। এই দুইটাকে ওরা কিভাবে তুলে ধরেছে সেটা আমরা একটু অপশনে গিয়ে দেখব। এতে দেওয়া আছে আনফ্যাশনেবল ক্লোথস হবে না, লুজ রোবস দেওয়া আছে। তার মানে আমাদের পরবর্তী কোশ্চেনের আনসার যেটা 6 নম্বরের আনসার হবে বি, লুজ রোবস হুবহু দেওয়া আছে। ফিটেড ক্লোদিং, র্যাপিড চেঞ্জিং স্টাইল আপ টু দ্য 14th century, হ্যাঁ সময়টা দেওয়া আছে। আমরা জানি ফ্যাশনেবল ড্রেসটা শুরু হয়েছে 14th century থেকে, তার মানে 14th century এবং 14th century পর থেকে ফ্যাশনেবল ড্রেস দেখা দিয়েছে। তার মানে এর আগে প্রিভিয়াসলি বলতে বোঝাচ্ছে আপ টু দ্য 14th century এবং 14th century আগ পর্যন্ত। তাহলে আমাদের পরবর্তী প্রশ্নের আনসার হবে ই এবং বি। তাহলে এটা হবে ই আপ টু দ্য 14th century আর এটা হবে বি। তাহলে আমরা আনসার পেয়েছি জি ই বি। এখন আমাদের কাছে প্রশ্ন হচ্ছে দুইটা, একটা হচ্ছে 14th century ক্লোদিং বিহেভিয়ারটা কি আর একটা হচ্ছে টাইপ অফ ক্লোদিং ওয়ার্নটা কি। আমরা দেখি এর পরবর্তীতে ড্রেস ডিস্টিংগুইশ রিচ ফ্রম পুয়ার, এই ড্রেস গরিব থেকে ধনীকে আলাদা করতো। রুলার্স ফ্রম রুলস, শাসক এবং শোষিতর মধ্যে পার্থক্য নির্ণয় করত।
only in that working people wore more wool and no silk rougher materials. Working people, যে সমস্ত লোক কর্মচারী ধরনের ছিল, তারা পরিধান করতো মোর উল জাতীয় জামা কাপড়, and no silk rougher materials, এবং সিল্ক ব্যতীত অন্যান্য কর্কশ বা রাফ ম্যাটেরিয়ালস গুলো পরিধান করতো, and less ornamentation than their masters, এবং তাদের মনিবের তুলনায় কম গয়নাগাটি পরিধান করতো। However, by the 19th century, by the 14th century, কিন্তু 14th century সময়কাল থেকে, with the expansion in trade, ব্যবসা বাণিজ্যের প্রসারের সাথে সাথে, the growth of city life and the increasing sophistication of the royal and aristocratic courts. The growth of city life, শহুরে জীবনের প্রসার ঘটার সাথে সাথে, and the increasing sophistication of royal and aristocratic courts, রাজ পরিবার এবং অভিজাত শ্রেণীর লোকজনের আধুনিকতার সাথে সাথে, rapidly changing styles appeared in Western Europe. Western Europe styles rapidly changing, দ্রুত পরিবর্তনশীল স্টাইল দেখা দিয়েছিল। These were associated with developments in tailored and fitted clothing. তার মানে আমরা দেখলাম এখানে with the developments in tailored, অর্থাৎ সেলাই করা জামা, tailored মানে বানানো, সেলাই করা বানানো জামা, and fitted clothing আঁটসাঁট জামা। তাহলে জামা কোন ধরনের? tailored and fitted, এখানে আমাদের 8 নাম্বার এটা হবে। Once clothing became fitted, it was possible to change this style of garments almost endlessly. Once clothing became fitted, জামা কাপড় যখনই ফিট হতো, it was possible to change the style, তখন এই স্টাইলটাকে, the styling of garments, এই জামার স্টাইলটাকে পরিবর্তন, possible to change the styling of garments almost endlessly, নানাভাবে পরিবর্তন, অশেষ রকম ভাবে এর স্টাইল পরিবর্তন করা যেত। তাহলে এখন আমরা মিলিয়ে দেখবো যে কোনটার সাথে মিলে। ফিটেড ক্লোদিং এখানে আমরা পেয়ে গেছি, আর rapidly changing styles appeared, এখানে বললো rapidly changing styles, developments in once clothing became fitted, it was possible to change the styling of garments almost endlessly, এখানে বলছে and the increasing sophistication of royal and aristocratic courts, rapidly changing styles appeared in Western Europe. তাহলে with the expansion in trade, বাণিজ্যের প্রসারের সাথে সাথে, growth of city life, শহুরে জীবনের প্রসারের সাথে সাথে, the increasing sophistication of the royal and aristocratic courts, রাজ পরিবার এবং অভিজাত শ্রেণীর লোকজনের আধুনিকতার সাথে সাথে, rapidly changing styles appeared, rapidly changing স্টাইলসটা হবে। তাহলে আমরা পেয়েছি সি এবং ডি। তাহলে প্রথমে বসবে rapidly changing styles appeared, আর পরে বসবে fitted clothing। তাহলে আমাদের আনসার হবে ডি এবং সি। দেখা যাক, আমরা আনসারগুলো একটু লিখে নেই। প্রথমটা ছিল জি, এরপরটা হচ্ছে এখানে আসছে আমাদের ডি, সি, বি, ই, এই হচ্ছে আমাদের আনসার। আমরা আনসারগুলো আরেকবার মিলিয়ে নেই অপশনগুলো থেকে দেখে। আর্লিয়েস্ট টাইমস এর মধ্যে ছিল যে আমরা প্যাসেজে পেয়েছিলাম অ্যাডর্নমেন্ট, আর এই অ্যাডর্নমেন্ট কে এখানে ঘুরিয়ে লিখে আছে সিম্পল ডেকোরেশনস ওয়ার্ন, যে কারেন্ট আনসার হচ্ছে জি। আর সিম্পল আনচেঞ্জিং স্টাইলস এটা ছিল 14th সেঞ্চুরি পর্যন্ত। 14th সেঞ্চুরির পরেই ফ্যাশনেবল ড্রেস আসা শুরু করেছে, সে কারণে আমাদের এই 5 নম্বর প্রশ্নের আনসার হবে আপ টু দি 14th সেঞ্চুরি, যে কারণে আনসার হচ্ছে ই। আর এই সময়কালে আমাদের লুজ রোবসটা ছিল ফ্যাশন, জামা কাপড় মানুষ লুজ রোবসটা বেশি পড়তো, যে কারণে আনসার হচ্ছে বি। আর 14th সেঞ্চুরিতে আমরা দেখেছি যে ব্যবসা বাণিজ্যের প্রসারের সাথে সাথে শহুরে জীবনের পরিধি বাড়ার সাথে সাথে এবং
রাজ পরিবার এবং অভিজাত শ্রেণীর লোকদের সফিস্টিকেশনের সাথে সাথে সিম্পল ডেকোরেশন, যেটা বলছে যে স্টাইলস বিগেন টু চেঞ্জ, rapidly changing styles appeared. Rapidly changing styles appeared. এটা হচ্ছে তাহলে আনসার ডি। আর এই রেপিডলি চেঞ্জিং স্টাইলস অ্যাপিয়ার্ড, এটা হচ্ছে তারা জামাটা তৈরি করতো তখন সেলাই করে অথবা চাপা জামা, যেটা হচ্ছে সি, ফিটেড ক্লোদিং। মানে বলা হয়েছে একবার যদি জামাটা ফিট হতো তাহলে তাকে নানাভাবে এন্ডলেসলি চেঞ্জ করা যেত। তাহলে এই হলো আমাদের আনসার, জি, ই, বি, ডি, সি।